কে ডিয়ার পার্টি, কেমন আছেন? ওকে মাই ডিয়ার পার্টিসিপেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুব কঠিন একটা টপিক, এবং এখানে আমরা আজকে আলটিমেটলি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড টু রেনেসাঁ পিরিয়ড। ঠিক আছে, তাই সময় নষ্ট করব না, আমিও আজকে বিজি আছি। তো আপনাদের গাইডলাইন দিব, কিন্তু যতটুকু পড়াবো দেখবেন যে আপনাদের মাথায় ঢুকে গেছে। ঠিক আছে, তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ড টু, আমরা কি বললাম, রেনেসাঁ পিরিয়ড। তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ড মানে কি, যে আদি ইংলিশ পিরিয়ড, কি কি সাহিত্য রচনা হতো হ্যাঁ রেনেসাঁ পিরিয়ডে। তো এটা জানার জন্য কিন্তু ফার্স্টে আমাদের ইংলিশ পিরিয়ড গুলো সম্পর্কে জানতে হবে, তাই না? ওল্ড ইংলিশ পিরিয়ড টু রেনেসাঁ পিরিয়ড আলটিমেটলি কি কি ছিল, কেমন ছিল। তাহলে চলেন আমরা একটু দেখে আসি। ঠিক আছে, এই যে দেখেন, হুম, ওল্ড ইংলিশ পিরিয়ড। হ্যাঁ, ওল্ড ইংলিশ পিরিয়ডটা কিন্তু আমাদের সিলেবাসে নাই। একটু জানেন যে ওল্ড ইংলিশ পিরিয়ড নামে একটা আলটিমেটলি পিরিয়ড ছিল, যেটা আমাদের সিলেবাসে নাই। ঠিক আছে, সালটা লাগবে 450 থেকে 1066। হ্যাঁ, বাংলা সাহিত্য কিন্তু ইংরেজি সাহিত্যের থেকে নতুন, পুরাণ সাহিত্য হচ্ছে ইংরেজি সাহিত্য। ঠিক আছে, এটা কিন্তু মাথায় থাকা লাগবে, এটা থাকা লাগবে, অবশ্যই মাথায় থাকতে হবে। ঠিক আছে, তাহলে মিডল ইংলিশ পিরিয়ড, এখান থেকেই আমাদের সিলেবাসটা শুরু। মিডল ইংলিশ পিরিয়ড এবং সাল কোনটা কোনটা লাগবে আমি বলে দিচ্ছি। তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ডের সালটা লাগবে 450 থেকে 1066। ইংলিশ পিরিয়ডের শুধু এই সালটা লাগবে 1066 থেকে 1500। ঠিক আছে, এটা তিনটা পিরিয়ড ছিল, এগুলো সাল দরকার নাই সাব পিরিয়ড গুলোর। অ্যাংলো নরমান পিরিয়ড, দ্য এজ অফ চসার, দ্য প্যারানিস। এইজ অফ চসারটা কেন ইম্পর্টেন্ট? বিকজ এইজ অফ চসারে আমাদের অনেকগুলো কবি সাহিত্যিক ছিল যারা হচ্ছে আলটিমেটলি ইংরেজি সাহিত্যের, মানে কি বলবো, ইংরেজি সাহিত্যের একটা বিশদ বর্ণনা দিয়েছিলেন বা সূত্রপাত দিয়েছিলেন। তাহলে এই এইজ অফ চসারটাই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই নামটা হচ্ছে জিওফ্রে চসার নামে একজন লেখক আছেন, ওনার নাম অনুসারে এই এইজ অফ চসার নামকরণটা হয়েছে। আরেকটা হচ্ছে ব্যারেনিস বা অন্ধকার যুগ, মধ্যযুগের মধ্যে, আমাদের বাংলা সাহিত্য মধ্যযুগের আগে পড়ে, হচ্ছে ব্যারেনিস বা অন্ধকার যুগ ছিল। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা পিরিয়ড, একটা হচ্ছে সাল মনে রাখতে হবে, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, যেটা 450 থেকে 1066। দ্য মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500। আর এটা হচ্ছে দ্য রেনেসা পিরিয়ড। কি পিরিয়ড? রেনেসা পিরিয়ড। রেনেসা পিরিয়ড হচ্ছে 1500 থেকে 1600 খ্রিস্টাব্দ। 1500 থেকে 1660 খ্রিস্টাব্দ। এই 1500 থেকে 1660 খ্রিস্টাব্দের মধ্যে কয়েকটা সাব পিরিয়ড আছে, এগুলোর প্রত্যেকটার কিন্তু আমাদের পড়তে হবে, অবশ্যই সাল সহ পড়তে হবে। তাহলে এই যে রেনেসার 1500 থেকে 1660, আমরা কয়েকটা সাল মনে রাখবো। 1500 থেকে 1660, একটা 1558, একটা হচ্ছে 1603, একটা হচ্ছে 1625, আর একটা 1649, আর একটা কি 1500 থেকে 1660, আর একটা 1660। চারটা পিরিয়ড আমরা প্রথম 58 বছর দেখেন তো, 1500 থেকে 1558, এটাকে বলা হয় প্রিপারেশন অফ রেনেসা। ইথিয়ান এজ, এলিজাবেথিয়ান এজ কত? এলিজাবেথান এস হচ্ছে 1558 থেকে 1603। হ্যাঁ, জ্যাকোবিন এজ হচ্ছে 1603 থেকে 1625। ক্যারোলিনেস 1625 থেকে 1649। কমনওয়েলথ পিরিয়ড হচ্ছে 1649 থেকে 1660। তাহলে এই সালগুলো কিন্তু মাস্ট লাগবে, যে সালের নিচে আমি দাগ দিয়েছি লাল বা সবুজ, এগুলো মাস্ট লাগবে। এটা মনে রাখার জন্য ওই 1500 থেকে 1660 এর ভিতরে চারটা সাল মনে রাখবেন: 1558, 1603, 1625, 1649 শেষ। হুম। আর রেনেসাঁ পিরিয়ডের এই ইগুলো, এইগুলো মনে রাখার জন্য ইজ এ সিসি: এলিজাবেথান, জ্যাকোবিন, ক্যারোলিন, কমনওয়েলথ, সিম্পল, এই তিনটা আছে। ঠিক আছে, মনে থাকে যেন। এবারে আসেন আমরা একটা একটা করে কবি সাহিত্যিক পড়ি। তাহলে আমাদের মোটামুটি ওল্ড ইংলিশ পিরিয়ড হয়েছে। এখন মিডল ইংলিশ পিরিয়ডে এত সাব ডিভিশন আমাদের দরকার নাই। মিডল ইংলিশ পিরিয়ডে আমাদের এইজ অফ চসারে কয়েকজন কি ছিল, কয়েকজন কবি সাহিত্যিক ছিল।
এদের নামগুলো পড়তে হবে। এইজ অফ চসার, তাহলে এইজ অফ চসার নামটা হচ্ছে হচ্ছে জিওফ্রে চসার থেকে, একজন কবি ছিলেন জিওফ্রে চসার। এই জিওফ্রে চসারের মাধ্যমে এইজ অফ চসারের নাম হয়েছে। হুম। তার কবি সাহিত্যগুলো পড়তে হবে, তার যে নোটেবল ওয়ার্ক গুলো আছে ওগুলো পড়তে হবে। ঠিক আছে। তাকে বলা হয় হচ্ছে দ্য ফাদার অফ পোয়েট্রি। হুম। ইংরেজি যত, হ্যাঁ, দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার জনক। ঠিক আছে। তার এত বেশি কিন্তু কবিতার নাম পড়া যাবে না, আমরা অল্প অল্প পড়বো। তাহলে তার নোটেবলস ওয়ার্ক কি কি আছে জিওফ্রে চসারের একটু দেখি। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। ঠিক আছে, দ্য ক্যান্টারবারি টেলস। ঠিক আছে। এবং এটা হচ্ছে তীর্থযাত্রীদের নিয়ে লেখা। কাদের নিয়ে লেখা? তীর্থযাত্রী। দ্য ক্যান্টারবারি টেলস। হুম। আর এটা হচ্ছে দ্য হাউস অফ ফেম। হ্যাঁ। দ্য মিডল ইংলিশ পিরিয়ড থেকে আমাদের এই কবির নাম, আমাদের তো অনেক করে লেখা, আমাদের বুঝতে হবে কোনটা পড়তে হবে। কেন চসার পড়বো? কারণ তার নামে একটা এজ আছে। হ্যাঁ, তাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়। তাহলে সে কি লিখছে? দ্য ক্যান্টারবারি টেলস লিখছে, দ্য হাউস অফ ফেম লিখছে। ঠিক আছে। ওকে। এবারে হচ্ছে আর একটা লিখবো হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ড। উইলিয়াম ল্যাংল্যান্ড। তিনি লিখছে হচ্ছে পায়ার্স প্লোম্যান। এটাও ধর্ম নিয়ে লেখা। তাহলে দেখো তো মিডল এজ পিরিয়ডে যা যা পাবো, ম্যাক্সিমাম তীর্থযাত্রী, হাউস অফ ফেম ধর্ম নিয়ে লেখা, গির্জা নিয়ে লেখা। পায়ার্স প্লোম্যান, এটাও কিন্তু গির্জা নিয়ে লেখা। ঠিক আছে। তাহলে মিডল ইংলিশের এই নামগুলো মনে রাখতে হবে যে ধর্মগ্রন্থগুলো বেশি। ঠিক আছে। এটা যেন মনে থাকে। হুম। ঠিক আছে। ঠিক আছে। হুম। তাহলে মিডল ইংলিশ পিরিয়ডে আমরা ভাবি যে কি কি পড়বো, এত কিছু কি পড়া যাবে নাকি? আমাদের আস্তে আস্তে যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো কতটুকু পড়তে হবে আর কতটুকু না পড়তে হবে। তার উইলিয়াম ল্যাংল্যান্ড কিন্তু এটা লিখছে। আর জিওফ্রে চসার, এই দুইটা মিডল ইংলিশ পিরিয়ড থেকে আমাদের পড়তে হবে। আমরা অল্প পড়লে দেখবা যে এর পরবর্তীতে একটু বেশি পড়তে কোনো সমস্যা হবে না, কিন্তু যখন একাধারে অনেক কিছু ভুং ভাং করে পড়বা আলটিমেটলি কিন্তু কিচ্ছু মনে থাকবে না। ঠিক আছে। তাই আমাদের কিন্তু এভাবে দেখতে হবে। ঠিক আছে। তার উইলিয়াম ল্যাংল্যাং হইলো একটা, এটা খুবই ইম্পর্টেন্ট। পায়ার্স প্লোম্যান লিখছে। আর একটা পড়তে হবে এখান থেকে, তার নাম হচ্ছে জন ওয়াইক্লিফ। জন ওয়াইক্লিফ বা জন উইক্লিফ, আমরা যেটাই বলি। হুম। তাকে বলা হয় হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রস, মানে হচ্ছে বাংলা গদ্যের জনক। তাহলে এখান থেকে কিন্তু এই জিনিসগুলো একটু পড়তে হবে। এবং এই জন ওয়াইক্লিফ কি করছে জানো? তার নোটেবল ওয়ার্ক কি? সে হচ্ছে বাইবেল অনুবাদ করে। বাইবেলকে তিনি কি করেন? অনুবাদ করেন। তাহলে দেখেন তো, একটু আমরা একটু করি যে মিডল ইংলিশ পিরিয়ডের মেইন জিনিস ছিল ধর্মকেন্দ্রিক। ক্যান্টারবেরি টেলসে দেখলে দেখা যাচ্ছে তীর্থযাত্রী, হাউস অফ ফেম গির্জা নিয়ে, উইলিয়াম ল্যাংল্যান্ড পায়ার্স প্লোম্যান যেটা ধর্ম নিয়ে লেখা, জন ওয়াইক্লিফ কি করছে? দ্য ফাদার অফ ইংলিশ প্রস, গদ্যের জনক। সে হচ্ছে কিভাবে গদ্যের জনক? বাইবেল অনুবাদ করছে। তাই না? তাহলে এই জন্য হচ্ছে কি, দেখেন এগুলো একটু মনে রাখা, এই কয়েকজন, এই চারজনের এই কয়টা জিনিস পড়তে হবে, এখান থেকে পরীক্ষায় অনেক কোশ্চেন আসে। ঠিক আছে। এটা যেন মনে থাকে। এবারে আসেন, আমাদের এটা গেল। এবারে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমরা চিন্তা করি, সেটা হচ্ছে রেনেসা পিরিয়ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে রেনেসা পিরিয়ডে
আজকে রেনেসা পিরিয়ড পর্যন্তই পড়া। রেনেসা পিরিয়ড কেন এতটা ইম্পর্টেন্ট একটু বলি। রেনেসা পিরিয়ড যেটা আছে, রেনেসা পিরিয়ড ইজ অল অ্যাবাউট, এখানে শেক্সপিয়ার আছে। হুম। তাহলে দেখেন, আমি বর্ণনাটা পড়ছি এলিজাবেথান হেস, আমি কয়েকটা চারটা সাব ডিভিশন আছে, ই জে সি সি, ই জে সি, এলিজাবেথান, জ্যাকোবিন, ক্যারোলিন, কমনওয়েলথ। কয়েকটা সাল মনে রাখতে বলছিলাম, 1558, 1603, 1625, একটা হচ্ছে 1649। মনে থাকবে? তাহলে এই কয়টা কিন্তু গেল, এতটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। তাহলে এই এলিজাবেথান পিরিয়ডকে বলা হয় হচ্ছে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। ঠিক আছে, গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এই সময় উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন, এডমন্ড স্পেন্সার ছিলেন, স্যার ফিলিপ সিডনি ছিলেন, ফ্রান্সিস বেকন ছিলেন। এখন আসেন, এর ভিতরে অনেক কবি সাহিত্যিক আছে। হ্যাঁ, আলাদা আলাদা কে কোনটার জানা লাগবে না, শুধু এলিজাবেথান পিরিয়ডের শেক্সপিয়ার এতটুকু জানলেই হবে। হ্যাঁ, কারণ দেখেন এডমান্ড এন্সার কিন্তু 1603 থেকে 1625 কি সে লেখে নাই? অবশ্যই লিখছে। তাই এখানে ঝামেলা আছে, তাই আলাদা আলাদা ভাবে কে কোনটার দরকার নেই, কে ক্যারোলিনের, কে কমনওয়েলথের। আপনি মোটামুটি রেনেসারেরা এতটুকু মনে রাখেন। হ্যাঁ, আর এস কয়টা আছে এভাবে মনে রাখেন। হুম। যেমন অনেকে বলে যে এডমান্ড স্পেন্সার হচ্ছে জ্যাকোবিনের। ঠিক আছে। আবার অনেকে বেন জনসনকে বলে হয় এলিজাবেথানের, জন ওয়েবস্টারকে অনেকে এলিজাবেথান বলে। কিন্তু এরা আসলে সবাই, এভাবে মনে রাখলে সুবিধা, এরা সবাই রেনেসার, এবং কে কোনটার আসে না। শুধু এলিজাবেথানের, উইলিয়াম শেক্সপিয়ার, এটা একটু মনে রাখেন। তাহলে এদের উইলিয়াম শেক্সপিয়ারটা আমরা একদম লাস্টে পড়বো। আমরা একটু এডমান্ড স্পেন্সার থেকে শুরু করি, সে কি কি ছিল। ঠিক আছে। এডমান্ড স্পেন্সার যে আছে তাকে বলা হয় হচ্ছে পোয়েটস অফ পোয়েট, কবিদের কবি। পোয়েটস অফ পোয়েট, কবিদের কবি বলা হয়। হুম। সে কি কি লিখছে? দ্য ফেইরি কুইন, কবিতা। আর হচ্ছে রাখালদের, দ্য শেফার্ডস ক্যালেন্ডার। আর একটা কি লিখছে? শেফার্ডস ক্যালেন্ডার। কি লিখছে? শেফার্ডস ক্যালেন্ডার, আর হচ্ছে ফেইরি কুইন। একটা হচ্ছে দ্য ফেইরি কুইন, আর একটা হচ্ছে শেফার্ডস ক্যালেন্ডার। স্যার ফিলিপ সিডনি, তিনি লিখেছেন হচ্ছে আর্কেডিয়া। আর্কেডিয়া। হুম। ফ্রান্সিস বেকন যে আছে, সে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখত। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখত, এটা কিন্তু পরীক্ষায় আসে। হুম। বিভিন্ন ধরনের কি লিখত? প্রবন্ধ লিখত। ঠিক আছে। এবারে আসেন, আর একজন কবির নাম এখানে বাদ গেছে। তার নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো, সেও কিন্তু রেনেসাঁ পিরিয়ডের কবি। তার নাম কি? ক্রিস্টোফার মার্লো। হুম। তিনি নাটক লিখছে, কবিতা লিখছে। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা। আপনারা এটা অনেকেই ভুল করেন। হ্যাঁ, ফাদার অফ ইংলিশ ড্রামা মনে করেন যে হচ্ছে শেক্সপিয়ার, না, তার আগেও লিখছে। কে লিখছে? ক্রিস্টোফার মার্ল লিখছে। তাহলে ফাদার অফ ইংলিশ ড্রামা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। তার বিখ্যাত বিখ্যাত কয়েকটা ড্রামা আছে, এগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে। তার একটা বিখ্যাত ড্রামা হচ্ছে, যেহেতু ডাক্তারদের বিসিএস হতে পারে, ডক্টর ফস্টাস, ক্রিস্টোফার মার্লোর দ্য জিউ অফ মাল্টা। আর একটা হচ্ছে টাম্বুরলাইন দ্য গ্রেট। টাম্বুরলাইন দ্য গ্রেট হচ্ছে তৈমুর লংকে নিয়ে লেখা। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো, ফাদার অফ ইংলিশ ড্রামার লেখা রচনাগুলো। ঠিক আছে, এটা যেন মনে থাকে। ক্রিস্টোফার মার্লো কিন্তু এগুলো লিখছে। হ্যাঁ। আর ফ্রান্সিস বেকন হচ্ছে প্রবন্ধ লিখছে। তাহলে দেখেন, এগুলো প্রত্যেকটা একটা একটা দুইটা করে লাগছে। যেমন এডমান্ড স্পেন্সার হচ্ছে দ্য ফেইরি কুইন লিখছে,
শেফার্ডস ক্যালেন্ডার লিখছে। হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা আলাদা করে আমাদের লাগবে, মনে রাখতেই হবে। কিভাবে মনে রাখবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে, কারণ সব পড়বেন না। ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি হলো? সেটা হচ্ছে এগুলো। তাহলে এডমান্ড স্পেন্সার কি লিখছে? এডমান্ড স্পেন্সার পোয়েটস অফ পোয়েট বলে, তাকে দ্য ফেইরি কুইন লিখছে, একটা হচ্ছে শেফার্ডস ক্যালেন্ডার লিখছে। এটা কিন্তু রেনেসা পিরিয়ডের। উইলিয়াম শেক্সপিয়ার আমরা পড়বো একদম লাস্টে, এগুলো শেষ করার পর। এবারে আসেন, জ্যাকোবিন পিরিয়ড নামটা হয়েছে যে রাজার নামে, তার নাম হচ্ছে জেমস ওয়ান। এটা কিন্তু পরীক্ষায় আসে, জ্যাকোবিন এজের নাম হয়েছে জেমস ওয়ানের নামে। আর এলিজাবেথান কে? কুইন এলিজাবেথ, যাকে ভার্জিন এলিজাবেথ বলা হয়, ভার্জিন কুইন বলা হয়। হ্যাঁ, অবিবাহিত, যাকে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়। ঠিক আছে। তো এই সময়ের যে লেখক ছিলেন, ইম্পর্টেন্ট লেখক ছিলেন বেন জনসন, জন ওয়েবস্টার আর জন ডানে। এই তিনজন খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। বেন জনসন মনে রাখতাম আমি এভাবে। ঠিক আছে। তার দুইটা কবিতা, সাইলেন্ট উইমেন, এত বেশি পড়া যাবে না, যেটা আসে। সাইলেন্ট উইমেন, আর একটা হচ্ছে ভলপন। ভলপন কথাটার মানে হচ্ছে ধূর্ত বা চালাক শিয়াল। আমি এটা এভাবে মনে রাখতাম, ধূর্ত চালাক মেয়েরা শিয়ালের মতো হয়, সাইলেন্ট মেয়ে যারা চুপচাপ থাকে এরকম চালাক বেশি হয়। তো ধূর্ত চালাক সাইলেন্ট মেয়েরা শিয়ালের মতো হয়, এবং তারা বেশি বেশি সিগারেট খায়। আজব ভাবে আমি মনে রাখতাম, আপনারা এভাবে মনে রাখতে পারেন। ঠিক আছে। জন ওয়েবস্টার, জন ওয়েবস্টারের লেখা হচ্ছে দ্য ডাচেস অফ মালফি। খুব ইম্পর্ট্যান্ট। দেখেন আমি এটা কিভাবে মনে রাখতাম, দ্য ডাচেস অফ মালফি। মালফি কি? মাফিয়া। মাফিয়া। ওয়েবস্টার, ওয়েব সিরিজ গুলোতে সাধারণত মাফিয়া টাফিয়া এই সমস্ত থাকে না? হ্যাঁ, কি কি গ্যাং অফ ওয়াসিপুর, তারপরে স্যাক্রেড গেমস, এগুলো দেখেন না? হ্যাঁ, ওয়েবস্টার ওয়েব সিরিজে কিন্তু সাধারণত মাফিয়া টাফিয়া এ সমস্ত নিয়েই থাকে। তো আমি এভাবে মনে রাখতাম যে জন ওয়েবস্টার লিখছে হচ্ছে দ্য ডাচেস অফ মালফি। এটা মনে রাখার একটা কৌশল আর কি। দ্য ডাচেস অফ মালফি, মনে থাকবে। হ্যাঁ। জন ডানে, জন ডানে লিখছে হচ্ছে দ্য গুড মোরো, দ্য সান রাইজিং, দ্য ক্যানোনাইজেশন। দ্য গুড মোরো, দ্য সান রাইজিং, আরটা কি লিখছে? ক্যানোনাইজেশন। এটা মনে রাখার কিভাবে? দেখো, গুড মর্নিং, এভাবে গুড মরো, এদিন কি হয়? সানরাইজিং হয়। ঠিক আছে, সানরাইজিং হয়। আর ক্যানোনাইজেশন, ক্যানোনাইজেশনের কথাটা মানে হচ্ছে পবিত্রকরণ। ঠিক আছে। তার সকালবেলা সান মর্নিং একটা পবিত্র ব্যাপার স্যাপার থাকে, এভাবে আমি মনে রাখতাম। ঠিক আছে। এটা যেন মনে থাকে, এভাবে মনে রাখবে। এই কয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর মনে রাখার উপায় কিন্তু আমি বলে দিলাম। এই বেন জনসনটা খুব আসে, জন ওয়েবস্টার, জন ডানে, যে কয়টা লিখে দিব খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। জন মিল্টন খুবই ইম্পর্ট্যান্ট। জন মিল্টন কোন কবিতা লিখছে বা কি লিখছে এটা আমাদের জানতে হবে। জন মিল্টন লিখছে হচ্ছে প্যারাডাইস লস্ট, আর একটা হচ্ছে প্যারাডাইস রিগেইনড। তিনি কি লিখছে? প্যারাডাইস লস্ট, আর একটা লিখছে প্যারাডাইস রিগেইনড। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। প্যারাডাইস লস্ট লিখছে, আর একটা লিখছে প্যারাডাইস রিগেইনড। একটু দাঁড়ান, একটা ফোন আসছে। হ্যালো, সালাম।
তাহলে কি হলো? প্যারাডাইস লস্ট আর একটা হচ্ছে প্যারাডাইস রিগেইনড। এটা কে লিখছে? এটা লিখছে জন মিল্টন। খুব 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 ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। হ্যাঁ। এ সময়ের আরেকজন কবি হচ্ছে রেনেসা পিরিয়ডের রবার্ট হেরিক। রবার্ট হেরিকটা কেন ইম্পর্টেন্ট একটু বলি। রবার্ট হেরিক একটা কবিতা লিখছে যেটার নাম হচ্ছে টু ড্যাফোডিলস। হ্যাঁ। এই নামে ড্যাফোডিলের কাছাকাছি আরেকজন কবি আছে, সে হচ্ছে পোয়েট অফ লাভ, পোয়েট অফ নেচার, পোয়েট অফ নেচার। হ্যাঁ। সে কিন্তু রেনেসার না, তার নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হুম। তিনি যে কবিতাটা লিখছে সেটার নাম হচ্ছে ড্যাফোডিলস। তাহলে এইগুলো কিন্তু কাছাকাছি পড়তে হবে আমাদের। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা, আর টু ড্যাফোডিলস লিখছে রবার্ট হেরিক, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু রেনেসান না। ঠিক আছে। সে কিন্তু রোমান্টিক যুগের কবি, সে হচ্ছে রোমান্টিকেইস। ঠিক আছে। আর রবার্ট হেরিক কিন্তু রেনেসা। ঠিক আছে। এই জিনিসগুলো যেন মনে থাকে। এই জন মিল্টন খুবই ইম্পর্টেন্ট, প্যারাডাইস লস্ট আর হচ্ছে প্যারাডাইস রিগেইনড তিনি লিখছেন। ঠিক আছে। এখান থেকে আর তেমন কিছু লাগবে না। এখান থেকে আরেকটা কবি, শেক্সপিয়ার পড়ার আগে আমরা আরেকটা কবি পড়বো। হ্যাঁ। তার নাম হচ্ছে থমাস হবস। তার নাম কি? থমাস হবস। থমাস হবস লিখছে হচ্ছে লেভিয়াথান। থমাস হবস কি লিখছে? একটা হচ্ছে লেভিয়াথান। এই কয়টা, এই কয়টা তুমি পড়ো, একদম হুবহু কমন পাবা। এবং মনে করবা যে অন্যগুলো পড়তেও তোমার শরীরের ভিতরে একটা সিস্টেম চলে আসবে। অনেক কিছু কিন্তু আমরা পড়ে ফেলছি দেখো। এইটাই একা একা পড়তে গেলে মনে করো যে খুব মাথা আউলায় যেত। একটা পড়ো, আলটিমেটলি একটু গল্পের মতো মনে করে যে ক্রিস্টোফার মার্লো কেন আমরা শেক্সপিয়ারের আগে পড়লাম, কারণ সে কি ফাদার অফ ইংলিশ ড্রামা, তাই না? দ্য জিও অফ মাল্টা দেখো। হ্যাঁ। এইটা অবলম্বনে শেক্সপিয়ার একটা লিখছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। ঠিক আছে। তাহলে আমরা চলে যাই এখন শেক্সপিয়ারে। রেনেসাঁ পিরিয়ড দেখবা যে এই ক্লাসটা করার পর তোমাদের বই পড়তে খুব ভালো লাগবে। আমি লিখে দিচ্ছি, বই পড়তে দারুণ লাগবে। ঠিক আছে। একটু দাঁড়া ফোর্স। এরপরে কি ছিল? আমরা একটু দেখি শেক্সপিয়ার। হ্যাঁ। শেক্সপিয়ার থেকে কি কি পড়তে হবে? খুবই ইম্পর্টেন্ট শেক্সপিয়ার। একদম প্রথম থেকে দেখো, যে জিনিসগুলো আমরা পড়ি না, এর ফলশ্রুতিতে আমরা অনেকগুলো কোশ্চেন পারি না। একদম সহজ কথায়। হুম। প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে শেক্সপিয়ারের জন্মসাল মৃত্যুসাল, 1564 1616, এটাই পড়বেন। হুম। এবং দেখেন তার ডেট অফ বার্থ এবং মানে ডেট অফ বার্থ আর ডেট অফ ডেথ সেম, 23 এপ্রিল। খুবই ইম্পর্টেন্ট, আসবেই। সালটা আসে 1564 1616।
বার্থ প্লেস স্ট্র্যাটফোর্ড অপন অ্যাভন। অ্যাভন হচ্ছে একটা নদীর নাম। এই অ্যাভন নদীর তীরে হচ্ছে গিয়া তার বাসা। অ্যাভন নদীর তীরে যে শহরটা, ওটার নাম স্ট্র্যাটফোর্ড। এই শহরটি র্যাক উইকশায়ারে অবস্থিত। অ্যাভন কি নদীর নাম। তার বাবার নাম জন শেক্সপিয়ার, মায়ের নাম হচ্ছে মেরি শেক্সপিয়ার। ওয়াইফ অ্যান্নে হ্যাথওয়ে, 8 বছর বড় ছিল। ঠিক আছে। তার কয়েকটা ব্যাপার আছে, তাকে ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড বলা হয়, গ্রেটেস্ট ড্রামাটিস্ট, হ্যাঁ, কিং উইদাউট ক্রাউন, বার্ড অফ অ্যাভন। বার্ড মানে কি? কবি। BARD, এটা পরীক্ষা আসে, বার্ড মানে কবি। তাকে আবার সোয়ান অফ এভনও বলা হয়। সোয়ান কি? রাজহাঁস। হ্যাঁ, এভনের রাজহাঁস, মনে থাকে জানো। হুম। তার নোটেবল ওয়ার্কস 38টা প্লে আছে, 154টা সনেটস আছে, 2টা ন্যারেটিভ পোয়েম আছে। লং ন্যারেটিভ পোয়েম হচ্ছে 2টা। আর যদি বলে শুধু ন্যারেটিভ পোয়েম, তাহলে কিন্তু উত্তর হবে 3টা। আর 2টা হচ্ছে লং ন্যারেটিভ পোয়েম। ঠিক আছে, এবার আমি কি দেখি তার ট্রাজেডি গুলো কি কি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে কমেডি। কমেডি গুলো দেখো, নাম মনে রাখলেই মনে থাকে। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অ্যাজ ইউ লাইক ইট, দ্য কমেডি অফ এরর্স, মেজার ফর মেজার, মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিসের এটা কি শুধু কমেডি না, এটা হচ্ছে ট্রাজি কমেডি। মানে হচ্ছে ট্রাজেডিও আছে, কমেডিও আছে। দ্য মেরি ওয়াইফস উইন্ডসর, এ মিডনাইট সামার ড্রিম, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, দ্য টেমিং অফ দ্য শ্রু, দ্য টেম্পেস্ট, টুয়েলথ নাইট, দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা, দ্য উইন্টার্স টেলস। তো এই জিনিসগুলো মনে রাখার উপায় আছে এটিএম কার্ডস ল। দেখো, এ দিয়ে অনেকগুলো আছে, অ্যাজ ইউ লাইক ইট, টি দিয়ে আছে টেম্পেস্ট, টুয়েলভ নাইট, টেমিং অফ দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা। এইভাবে মনে রাখতে হবে। তো নামগুলো পড়লেই কিন্তু তোমার মনে থাকবে যে কোনটা কমেডি হতে পারে। মার্চেন্ট অফ ভেনিস একটু ট্রাজি কমেডি, আর সবগুলোই মোটামুটি কমেডি। যদি এগুলো আসে এর ভিতরে, এর 5টা এম আছে, হ্যাঁ, এগুলো আলটিমেটলি কমেডি। ঠিক আছে। ট্রাজেডি দেখলেই বুঝবা অ্যান্টনি মানে, এখানে একটা কাহিনী আছে, হ্যাঁ। কোনগুলো কমেডি বা ট্রাজি কমেডি, যেগুলোতে নাম নাই, হ্যাঁ, মানুষের নাম ছাড়া গুলো আমি এভাবে মনে রাখতাম কমেডি। ম্যাক্সিমামই কমেডি, এর ভিতরে কিছু কিছু ট্রাজি কমেডি আছে। ঠিক আছে। কিন্তু ট্রাজেডি গুলোতে মানুষের নাম সহ, এভাবে মনে রাখুন। দেখো ট্রাজেডিস গুলো কি কি: অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, টাইম লাইন এটার নাম, হ্যামলেট, জুলিয়াস সিজার, কিং লিয়ার, ম্যাকবেথ, এগুলো নাম। ওথেলো একজনের নাম, রোমিও অ্যান্ড জুলিয়েট। ঠিক আছে। ট্রয়লাস অ্যান্ড ক্রিসেডা। দেখছো, ট্রাজেডি নাটক মানুষের কোনো না কোনো নামে। ঠিক আছে। হিস্ট্রিক্যাল নাটক যেগুলো আছে, দেখো দেখলেই বুঝবা, রাজাদের নামে, হেনরি 4, হেনরি 5। হ্যাঁ, সাধারণত এই ধরনের হয়, 4, 5 থাকবে আর কি, 2, 3। হ্যাঁ, কিং জন। ঠিক আছে। শুধু একটা আছে যেটা হিস্ট্রিক্যাল না, কিং জন দেখলেই বুঝবা। একটা আছে হচ্ছে কিং লিয়ার, এটা কিন্তু আবার ট্রাজেডি। হ্যাঁ, ট্রাজেডি। আর ওইগুলো যেগুলো 4, 5 দিয়ে কিং লেখা, ওগুলা হচ্ছে তোমার হিস্ট্রি। কিং জনটা হিস্ট্রি, রিচার্ড 2, রিচার্ড 3। ট্রাজি কমেডিস হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, এটা মনে রাখবা। দ্য টেম্পেস্টটাও একটু ট্রাজেডি কমেডি, মূলত কমেডি। পড়ে আসলাম তো, এর ভিতরে মার্চেন্ট অফ ভেনিসটাই একটু ট্রাজি কমেডি, টেম্পেস্টকেও। এগুলো যদি ট্রাজি কমেডি কমেডি থাকে, ট্রাজি কমেডি উত্তর দিবা। এই দুইটাই আসে ট্রাজি কমেডি আসলে। ঠিক আছে। তার ফার্স্ট প্রকাশিত রচনা হচ্ছে ফার্স্ট ফোলিও। হুম। তার হিস্ট্রি এগুলো ফার্স্ট ফোলিও নামে গঠিত নাম। তার সনেট 184, আর তার যে 2টা লং ন্যারেটিভ পোয়েম, একটা হচ্ছে লেপ অফ লুক্রেসি আর একটা ভেনাস এন্ড অ্যাডোনিস। খুবই ইম্পর্টেন্ট। আরটা ওই যে 3টা বলছিলাম ন্যারেটিভ পোয়েম, আর একটা তোটা দরকার নেই, ওই 2টা আসে, লেপ অফ লুক্রেসি আর ভেনাস এন্ড অ্যাডোনিস। এবারে আসো তার কিছু কিছু আদার ইনফরমেশন। তার শেষ রচনা হচ্ছে দ্য টেম্পেস্ট, ওই যে কমেডি। হ্যাঁ, শেষ রচনা। কারো যদি লাস্ট ওয়ার্ক বা শেষ রচনা, এটাকে বলা হয় হচ্ছে সোয়ান সং। তাহলে শেষ রচনাকে কি বলা হয়? সোয়ান সং।
দ্য টেম্পেস্ট হচ্ছে তার লাস্ট রচনা, তো এটাকে বলা হয় সোয়ান সং। হুম। আর তার আনফিনিশ, যেটা সে শেষ করতে পারেনি, এটা হচ্ছে টাইমন অফ এথেন্স। ঠিক আছে, এবার একটু আসি হ্যামলেট। হ্যাঁ, হ্যামলেট আমরা হচ্ছে কোটেশন গুলো পরে পড়বো, ফার্স্ট হচ্ছে এগুলোর একটু এইগুলো লাগবে বর্ণনা। হ্যামলেট, হ্যামলেট হচ্ছে ডেনমার্কের এক রাজার নাম। এটা হচ্ছে সর্ববৃহৎ ট্রাজেডি, তার রচনা। হ্যামলেট হচ্ছে ডেনমার্কের রাজা। এটার আবিধানিক অর্থ হচ্ছে স্মল ভিলেজ। হ্যামলেট কথার মানে হচ্ছে স্মল ভিলেজ, এটা একটা রাজার নাম। এই নামের অর্থ হচ্ছে একটা স্মল ভিলেজ যেটার নিজস্ব গির্জা বা চার্চ নাই। তার ছেলে ছিল প্রিন্স হ্যামলেট, তার বউ ছিল গার্ট্রুড। হ্যাঁ, এই গার্ট্রুড হচ্ছে এই কিং হ্যামলেটের চাচার সাথে প্রেম করছে। তারপর পুত্র সে প্রতিশোধ নেয়, ক্লডিয়াসকে মারে। ওরাশিও হচ্ছে হ্যামলেটের বন্ধু, আর ওফেলিয়া হচ্ছে হ্যামলেটের গার্লফ্রেন্ড, যে পানিতে ডুবে মারা যায়। এগুলো পড়তে হবে। কোটেশন গুলো উপরে আছে, ইম্পর্টেন্ট কোটেশন গুলো একটু পড়তে হবে। ফ্রেইলটি দ্য নেভিস উইমেন। ম্যাকবেথ, ম্যাকবেথ হচ্ছে, হ্যামলেট কি বৃহৎ ট্র্যাজেডি, ম্যাকবেথ হচ্ছে ক্ষুদ্রাকার ট্র্যাজেডি। এটা হচ্ছে স্কটল্যান্ডের রাজা ডানকানকে হত্যার পূর্ব এবং পরবর্তী ঘটনা নিয়ে এটা বলা হয়। ম্যাকবেথ ছিল কিং ডানকান। হ্যাঁ, কিং অফ ডানকানের নাম ছিল কিং ডানকান, স্কটল্যান্ডের রাজা কি করা। ঠিক আছে, আর ম্যাকবেথ হচ্ছে একজন জেনারেল, এইটার নায়ক। ঠিক আছে, আর এই ম্যাকবেথের ওয়াইফ ছিল হচ্ছে লেডি ম্যাকবেথ, তাকে সুপার উইচ বলা হয়। সে কিভাবে স্কটল্যান্ডের রাজাকে মারছে এবং নিজে রানী হয়েছে, এটার কাহিনী নিয়ে এটা বর্ণনা। বাঙ্কো হচ্ছে ম্যাকবেথের সহযোদ্ধা। আর তিনটা উইচেস আছে, ডাইনি, যারা ম্যাকবেথকে তিনটা ভবিষ্যৎবাণী করে। ঠিক আছে, একটু বর্ণনাগুলো পড়তে হবে। তাহলে দেখো, হ্যামলেট ছিল ডেনমার্কের রাজা, আর ম্যাকবেথ হচ্ছে স্কটল্যান্ডের কাহিনী, কিং ডাঙ্কান স্কটল্যান্ডের রাজা। ঠিক আছে, এটার কিছু উক্তি, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। ঠিক আছে, ওকে। ওথেলো খুবই ইম্পর্টেন্ট। ওথেলো একজন মুর, তাই না, আফ্রিকান কৃষ্ণাঙ্গ একজন চরিত্র, যে হচ্ছে শ্বেতাঙ্গদের দাস হিসেবে কাজ করত। ওথেলো হচ্ছে এটার প্রোটাগনিস্ট, যার একটা নায়িকা থাকে, সেই নায়িকাকে নিয়ে সন্দেহ হয়। তাহলে ওথেলোর বউ ছিল ডেসডেমোনা, হিরোইন। হ্যাঁ, বারবানশিও ছিল, ক্যাসিও ছিল হচ্ছে ওথেলোর বন্ধু। এই ক্যাসিও আর দেসদেমোনার ভিতরে সন্দেহ করেই ওথেলো দেসদেমোনাকে মেরে ফেলে। তো এটা একটা কি ট্রাজেডি না, ট্রাজেডি। সেই ষড়যন্ত্রকারী ছিল হচ্ছে ইয়েগো বা ইয়াগো, খুব ইম্পর্টেন্ট। হুম। কিং লিয়ার, কিং লিয়ারের তিনটা মেয়ে ছিল, গনেরিল, রিগ্যান, কর্ডেলিয়া। কর্ডেলিয়া ছিল সুবিধা বঞ্চিত কিন্তু তার বাবার প্রতি লয়াল, বাকি দুইটা ছিল পাজি। ঠিক আছে, জুলিয়াস সিজার হচ্ছে ইটালির রাজা ছিলেন, রোমের সম্রাট। হ্যাঁ, তার বিশ্বাসঘাতক বন্ধুকে ব্রুটাস। সিজারের বিখ্যাত উক্তি কি, ভিনি ভিডি ভিচি, আই কেম, আই স অ্যান্ড আই কনকোয়ার্ড। ঠিক আছে, এখানে সিজারের একটা ব্যক্তি, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। রোমিও জুলিয়েট ট্রাজেডি অফ ইটার্নাল লাভ। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা খুব ইম্পর্টেন্ট, ক্লিওপেট্রা ছিল কুইন অফ ইজিপ্ট, তাকে শার্পেন্ট অফ দ্য নাইল বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, আনফিনিশড প্লে হচ্ছে ডায়মন্ডস অফ এথেন্স, খুব ইম্পর্টেন্ট। অ্যাজ ইউ লাইক ইট এর থিমটা পড়তে হবে, লাভ এট ফার্স্ট সাইট কমেডি। হ্যাঁ, অর্নাল্ডো, রোজালিন্ড, সিলিয়া, ডিউক সিনিয়র, এরা হচ্ছে এটার বৈশিষ্ট্য। এখানে বলা হচ্ছে অল দ্য ওয়ার্ল্ড স্টেজ, অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, পৃথিবীর একটা বিরাট রঙ্গমঞ্চ। কমেডি অফ এরর্স, একটা কমেডি, যেখানে বাংলা, যেটা বাংলা অনুবাদ করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভ্রান্তি বিলাস নামে, পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, টুয়েলভ নাইট কি, এটা একটা কমেডি, এটা লাগবে না। টেমিং অফ দ্য শো খুব ইম্পর্টেন্ট,
এটা বাংলা হচ্ছে মুখরা রমণী বশীকরণ, এটা হচ্ছে মুনির চৌধুরী এইটা অনুবাদ করছেন, মুখরা রমণী বশীকরণ। ঠিক আছে, এই প্রত্যেকটা তথ্য কিন্তু পরীক্ষায় লাগবে। আমি যতটুকু দাগাই দিছি এতটুকুর বাইরে পড়ার দরকার নেই, কিন্তু এইটুকু কিন্তু আজকে রাতের ভিতর পড়ে ফেলতে হবে। টেম্পেস্ট কথাটার মানে হচ্ছে দুরন্ত ঝড়। তাহলে এর ভিতরে একটা চরিত্র হচ্ছে এরিয়েল, দেখো এয়ার, এভাবে আমি মনে রাখতাম। টেম্পেস্টকে কি বলা হয়? শেক্সপিয়ারের সোয়ান সং বা লাস্ট। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি যতটুকু পড়াইছি এতটুকু একদম খুব সুন্দর মতো আজকে পড়ে ফেলবো, হ্যাঁ? আজকে আমিও একটু বিজি আছি, চলে যাব। রেনেসা পিরিয়ড যতটুকু পড়াইছি দাগানো, এতটুকু প্র্যাকটিস করো। আমি দিয়ে দিচ্ছি, আশা করি ভালো কিছু হবে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। থ্যাংক ইউ।